স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা কিন্তু পিএসসি মিসলিনিয়াস জিএস এর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছ টপিকটা কি, ইন্ডিয়া কানাডা রিলেশনশিপ, খালিস্তান ইস্যু। ঠিক আছে, তো এই খালিস্তান ইস্যুটা এটা জানতে গেলে আমাদের যে বিষয়টা আগে জানতে হবে সেটা হলো খালিস্তান আন্দোলনের ইতিহাস। এই জায়গাটা না বুঝলে এই অ্যান্সারটা লেখা কিন্তু অতটা সহজ না, কারণ তুমি হিস্ট্রি না জানলে কেন হচ্ছে কি হচ্ছে এগুলো বৃত্তান্ত লিখতে পারবে না। ঠিক আছে, তো আমরা কিন্তু আজকে এই হিস্ট্রি অফ খালিস্তান আন্দোলন বা খালিস্তান মুভমেন্ট এই বিষয়টা জানবো, তার সঙ্গে ইন্ডিয়া কানাডা রিলেশনশিপে কি হচ্ছে সেটাও কিছুটা জানবো। ঠিক আছে, তো ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করি। দেখো বলেছে খালিস্তান আন্দোলনের ইতিহাস। বলেছে খালিস্তান একটি পৃথক শিখ রাষ্ট্রের দাবি রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক অর্থনৈতিক অসন্তোষের ভিত্তিতে গড়ে উঠেছে। খালিস্তানটা কেন গড়ে উঠেছে? যে একটা পৃথক রাষ্ট্র হবে শিখদের জন্য, রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক সমস্ত রকম মতভেদ থেকে তারা কি থাকবে, আলাদাভাবে থাকবে। ঠিক আছে, এই আন্দোলন বহু দশকের ঘটনাগুলি দ্বারা প্রভাবিত হয়েছে। এই যে বর্তমানে যে আন্দোলনটা হয়েছে কদিন আগে, সেটাও কিন্তু এই বহু দশকের ঘটনাগুলি দ্বারা কিন্তু প্রভাবিত, যার জন্য হিস্ট্রিটা জানা কিন্তু খুব দরকার। স্বাধীনোত্তর ভারতের রাজনীতি এবং শিখ প্রবাসীদের ভূমিকার মধ্যে নিহিত, যা ব্রিটিশ ঔপনিবেশিকের নীতি এর মধ্যে নিহিত। এবার আমরা দেখব পূর্ব পাকিস্তান। দেখো 1947-এর পূর্বের ঘটনা। ঠিক আছে, 1947 সালের পূর্বের ঘটনা এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা মুভমেন্টের একটা সভা চলছে আর কি। 1920-এর দশক থেকে 1940-এর দশক শিখ পরিচয় ও স্বায়ত্ত শাসনের আকাঙ্ক্ষা। তো এখানে কি হয় দেখো, 1920-তে শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি এসজিপিসি এবং অকালি দল গঠিত হয় শিখ স্বার্থ রক্ষার জন্য। এই দুটো দল গঠিত হয় শিখদের স্বার্থ রক্ষার জন্য। এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো অকালি মুভমেন্টের একটা কিন্তু ছবি এখানে তোমাদের দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি হয় দেখো, 1930 সালে শিখরা সংখ্যালঘু হওয়ার কারণে রাজনৈতিক বৈষম্যের আশঙ্কা প্রকাশ করে, যে শিখরা সংখ্যালঘু, তো এক্ষেত্রে তাদের উপর একটা কি রাজনৈতিক বৈষম্য কিন্তু হতে পারে। তো এটা একটা তাদের মনের মধ্যে একটা আশঙ্কা যে আমরা যেহেতু সংখ্যালঘু, তো রাজনৈতিকভাবে আমাদের উপর কিন্তু আমরা সুযোগ সুবিধা অনেক কম পাবো, আমাদের উপর নজর খুব কম পড়বে, মানে এরকম একটা আশঙ্কা তাদের মনে তৈরি হয়। 1940-এ দেখো মুসলিম লীগের লাহোর প্রস্তাব শিখদের মধ্যে তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়িয়ে তোলে। মুসলিম লীগ যে লাহোর প্রস্তাব দিয়েছে সেটা কিন্তু শিখদের যে ইন ফিউচারে কি পরিস্থিতি হতে চলেছে সেটা নিয়ে তাদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়। 1947 সালে কি হয়, ভারতের বিভাজন শিখদের জন্য বিপর্যয় ডেকে আনে। ভারতের যখন বিভাজন হয়ে গেল তখন শিখদের জন্য একটা বিপর্যয় ডেকে আনে। পাঞ্জাবে বিশাল সংহিতা এবং বাস্তুচ্যুতি ঘটে। পাঞ্জাবে কি হয়, বিশাল একটা সংহিতা এবং বাস্তুচ্যুতি, তাদের বাড়ি ঘর থেকে অনেক মানুষ চ্যুত ঘটে আর কি, বাস্তুচ্যুতি ঘটে। শিখ সম্প্রদায় মনে করে যে তাদের প্রতি রাজনৈতিক নেতাদের দ্বারা অবহেলা করা হয়েছে। শিখ সম্প্রদায় কি মনে করে, যে রাজনৈতিক নেতারা তাদের প্রতি অবহেলা করেছে। এবারে দেখো স্বাধীনোত্তর সময়কাল 1947 থেকে 1970। 1950-এর দশকে কি হয়েছে, আঞ্চলিকতাবাদের উত্থান, রাইজ অফ রিজিওনালিজম। 1949 সালে কি হয়েছে, ভারতের সংবিধান গৃহীত হলে শিখরা নিজস্ব পরিচয় নিয়ে বঞ্চিত বোধ করে। 1949-এ যখন ভারতের সংবিধানটা গৃহীত হয় তখন শিখরা কি করে, নিজস্ব যে পরিচয় সেটা নিয়ে তারা একটা মনে করে যে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। 1953-তে কি হয়, পাঞ্জাবি সুবা আন্দোলন শুরু হয়। অকালি দল পাঞ্জাবি ভাষা ভিত্তিক পৃথক রাজ্যের দাবি জানায়। ঠিক আছে, অকালি দল কি দাবি করে, যে পাঞ্জাবি ভাষা ভিত্তিক যারা আছে তাদের জন্য একটা আলাদা রাজ্য করে দেওয়া হোক। 1966 সালে কি হয়, তোমরা হয়তো এমসিকিউর জন্য এই সালটা পড়েছো, পাঞ্জাব পুনর্গঠন আইন পাস হয়। এর মাধ্যমে পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশ পৃথক হয়। পাঞ্জাব শিখ সংখ্যাগরিষ্ঠ রাজ্যে পরিণত হয়, কিন্তু অকালিদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। পাঞ্জাবে কি হলো, পাঞ্জাবে শিখরা হলো সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তা সত্ত্বেও অকালি মুভমেন্টের সঙ্গে যারা যুক্ত ছিল তারা পুরোপুরি ভাবে সন্তুষ্ট হয়নি, মানে তাদের এখনো কিছু ডিমান্ডস বাকি ছিল। দেখো খলিস্তান ধারণার উদ্ভব।
1970 থেকে 1980। এবার এই তো গেল শিখদের চাহিদা বা ডিমান্ড কি রয়েছে না রয়েছে। খালিস্তান কথাটা কিভাবে আসলো, খালিস্তানটা কিভাবে উদ্ভূত হলো। এবারে দেখো কি হয় 1971 সাল, ঠিক আছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। ডক্টর জগজিৎ সিং চৌহান যুক্তরাজ্যে অবস্থানকালে প্রথম খালিস্তানের ধারণা প্রকাশ করেন। কে করেছিলেন? ডক্টর জগজিৎ সিং চৌহান। যখনই তুমি ইন্ডিয়া কানাডা রিলেশনশিপ খালিস্তান ইস্যু নিয়ে লিখবে, এনার কথা কিন্তু তোমাকে লিখতেই হবে, ঠিক আছে। তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে খালিস্তানের ধারণা প্রচার করেন এবং নিজেকে খালিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করেন। নিজেকে কি করেন? খালিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। এই যে ইনি হলেন জগজিৎ সিং চৌহান, দেখতে পাচ্ছ, ইনি হলেন জগজিৎ সিং চৌহান, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কিন্তু মিসলেনিয়াস জিএস এর ব্যাচ কিন্তু চলছে, খুব মিনিমাম ফিজের বিনিময়ে কিন্তু তোমাদের ব্যাচটা করানো হচ্ছে, ঠিক আছে। আর বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা নোটস পাবে। যারা ধরো ইংলিশে করবে ভাবছো, মনে হচ্ছে একটু বাংলাটা দেখে নিলে ইংলিশটা লিখতে সুবিধা হতো, সেটাও করতে পারবে, কারণ একই গ্রুপে কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো নোটসই দেওয়া হচ্ছে। যার যেটা সুবিধা সে সেটা করতে পারবে। তোমরা একটু হোয়াটসঅ্যাপ করো, স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ডেমো নোটস নাও, ইন ডিটেলস সমস্ত কিছু জেনে নাও, জেনে নিয়ে সিদ্ধান্ত নাও। যদি ক্লাসে জয়েন করবে মনে করো, করে ফেলো। সোমবার এবং বুধবার করে কিন্তু রাত 8টা থেকে তোমাদের ক্লাস চলছে, ঠিক আছে। চলো পরেরটা দেখি। 1978 সালে কি হয় দেখো, জার্নাইল সিং ভিন্দ্রলে শিখ পরিচয় এবং স্বায়ত্ত শাসনের দাবিতে মুখ্য চরিত্র হয়ে ওঠেন। গ্রামীণ শিখদের মধ্যে তিনি বিশাল সমর্থন পান। গ্রামীণ যারা শিখ তারা তাকে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করতে থাকে। চলো ওনাকেও একটু দেখে নি। এই দেখো ভিন্দ্রলে সাহেব, ঠিক আছে। চলো নেক্সট, হিংসাত্মক সময়কাল। এবার হিংসাত্মক সময়কালটা কি করে হচ্ছে দেখো, 1980-র দশক খালিস্তান আন্দোলনের শিখর বলেছে 1981। শিখ বিরোধী সংবাদপত্র সম্পাদক লালা জগৎ নারায়ণের হত্যাকাণ্ড আন্দোলনের উত্তেজনা বৃদ্ধি করে, ঠিক আছে। একটা সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? লালা জগৎ নারায়ণ। তিনি শিখদের বিরোধী ছিলেন। তার যখন হত্যা হয় তখন এই আন্দোলনটা আরো বেশি উত্তেজনা বৃদ্ধি করে। আচ্ছা দেখো, এই যে লালা জগৎ নারায়ণ, এখানে কিন্তু ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, 1982 থেকে 1984 ধর্মযুদ্ধ মোর্চা অকালি দল ভিন্দ্রলের নেতৃত্বে শিখদের দাবি আদায়ের কেন্দ্রের উপর চাপ তৈরি হয়। শিখদের দাবি আদায়ের জন্য সেন্ট্রালের উপর কিন্তু অনবরত একটা প্রেসার তৈরি হতে থাকে। 1984 সালে কি হয়, অপারেশন ব্লু স্টার হয়। ভারতীয় সেনাবাহিনী অমৃতসরের স্বর্ণ মন্দির থেকে ভিন্দ্রলে ও তার সশস্ত্র সমর্থকদের উৎখাত করার জন্য অভিযান চালায়। অপারেশন ব্লু স্টার মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, দেখে নাও। এখানে অপারেশন ব্লু স্টারের একটা ছবি কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, এই অভিযান স্বর্ণ মন্দিরে ব্যাপক ক্ষতি ঘটায়। এই অভিযান অপারেশন ব্লু স্টার স্বর্ণ মন্দিরে প্রচুর ক্ষতি করেছিল, যা বিশ্বব্যাপী শিখদের অনুভূতিতে আঘাত করে। দেখো স্বর্ণ মন্দির যেটা, সেটা কিন্তু শিখদের জন্য খুবই একটা বলতে পারো রেসপেক্টফুল একটা জায়গা। সেখানে যখন এরকম ভাবে একটা প্রচন্ড খারাপ পরিস্থিতি তৈরি হয়, ঠিক আছে, সেটা কিন্তু যত শিখরা রয়েছে তাদের ওপর কিন্তু একটা প্রভাব পড়ে, তারা কিন্তু খুব বড়সড় একটা আঘাত পায়। ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার শিখ দেহরক্ষীদের দ্বারা নিহত হন। এই অপারেশন ব্লু স্টারের পরে প্রধানমন্ত্রী যে দেহরক্ষীরা ছিল তারা ছিল জাতিতে শিখ এবং তাদের দ্বারা তিনি কিন্তু নিহত হন, যার ফলে সারা ভারতে শিখ বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। এবং এই যখনই তিনি নিহত হলেন তারপরে কি হলো, হোল ইন্ডিয়া, টোটাল ইন্ডিয়াতে একদম শিখ বিরোধী একটা মানে আন্দোলন শুরু হয়ে গেল। আচ্ছা এখানে আমি ইন্দিরা গান্ধীর একটা ছবি দিয়ে দিয়েছি। আচ্ছা চলো নেক্সট, হরদীপ সিং। এবার ইন্ডিয়া কানাডার সম্পর্কের সাম্প্রতিক উন্নয়ন। হ্যাঁ, ইন্ডিয়া কানাডার সম্পর্কটা খারাপ কেন হলো, কি কারণে হলো দেখো, বলেছে হরদীপ সিং নিজ্জার হত্যা, ঠিক আছে। হরদীপ সিং নিজ্জারের হত্যা। কানাডার প্রধানমন্ত্রী ব্রিটিশ কলম্বিয়ায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডে ভারতীয় আধিকারিকদের জড়িত থাকার অভিযোগ তুলেছে। এই ব্যক্তির হত্যা হয়েছে এবং কানাডার থেকে কি বলা হয়েছে যে এতে ইন্ডিয়ারা জড়িত রয়েছে। ইন্ডিয়ার যারা
রয়েছে আর কি আধিকারিকরা, তারা এর মধ্যে জড়িত রয়েছে। তো এই নিয়ে কিন্তু ইন্ডিয়া আর এই খালিস্তানি এদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, যেটা ইন্ডিয়া কানাডা রিলেশনশিপের ওপরও কিন্তু ব্যাপক পরিমাণে প্রভাব ফেলেছে। দেখো নেক্সট কি বলেছে, ভারত এই অভিযোগকে অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন। ইন্ডিয়া কি বলেছে, এটা যুক্তিটা পুরোপুরিভাবে অযৌক্তিক এবং এটা কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু ইন্ডিয়াকে ব্লেম করা হচ্ছে, ইন্ডিয়া এর মধ্যে কোনো ইনভলভমেন্ট নেই। কূটনৈতিক উত্তেজনা, উভয় দেশ একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করেছে এবং কনসুলার পরিষেবা স্থগিত করেছে। ভিসা এবং অভিবাসন প্রক্রিয়াও বিঘ্ন ঘটেছে। ঠিক আছে, আচ্ছা তোমাদের যে অনলাইন ক্লাস চলছে, অনলাইন ক্লাসে এটা আমি ওয়েডনেসডে করাবো এই টপিকটা, এবং এই যে ইন্ডিয়া কানাডা রিলেশনশিপ এটা আরো ডিটেলসে কিন্তু ওখানে থাকবে, কারণ এখানে আমি হিস্ট্রিটুকু বললাম। ঠিক আছে, হিস্ট্রিটা বলতে হবে, বলে তারপরে মেইন রিলেশনের কি কি সমস্যা না আছে সেটাতে কিন্তু আসতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। ক্লাস ভালো লাগলে বা ইনফরমেটিভ লাগলে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকু, থ্যাংক ইউ।